হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ বৌদ্ধ সন্ন্যাসীর ও রাজার এক সুন্দর একটি গল্প শোনাবো। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক রাজ্যে এক বৃদ্ধ রাজা ছিল, আর সেই রাজার 3টি পুত্র ছিল। যেহেতু রাজা বৃদ্ধ হয়ে পড়েছিল, তাই তাকে তার 3 পুত্রের মধ্যে একজনকে রাজা ঘোষণা করতে হতো। কিন্তু রাজার সামনে একটা সমস্যা ছিল, তার 3 পুত্রের মধ্যে কে সবথেকে বেশি যোগ্য সেটা রাজা কিছুতেই বুঝতে পারছিল না। তাই রাজা এই নির্ণয়টা কিছুতেই নিতে পারছিল না যে তার 3 পুত্রের মধ্যে তিনি কাকে নিজের উত্তরাধিকারী বানাবেন। এই বিষয়ে রাজা কয়েক মাস ধরে বেশ চিন্তিত ছিলেন। তিনি সবসময় ভাবতেন, যদি কোনোভাবে এটা জানা যেত যে এদের মধ্যে কে যোগ্য রাজা হতে পারবে, তাহলে তার চিন্তাটা দূর হতো। তিনি ভাবতেন, এদের মধ্যে কে তার এই সাম্রাজ্যকে আরও বাড়িয়ে তুলতে পারবে, এই রাজ্যকে আরও শক্তিশালী আর সমৃদ্ধ করে তুলতে পারবে। এর জন্য তিনি অনেকবার আলাদা আলাদাভাবে তাদের পরীক্ষা নেওয়ারও চেষ্টা করেছেন, তাদেরকে প্রশ্ন করেছেন, কিন্তু প্রতিবার তারা রাজার সামনে সমান যোগ্যতার প্রমাণ দিয়েছে, যার ফলে রাজার সমস্যা আরও বেড়ে উঠেছে। ঠিক সেই সময় এক বৃদ্ধ সন্ন্যাসী রাজমহলে ভিক্ষা করতে আসেন। যেহেতু সন্ন্যাসী দুপুরবেলায় ভিক্ষা নিতে এসেছিলেন, তাই রাজা তাকে অনুরোধ করে যে দুপুরে খাবার তিনি যেন এই রাজমহলেই খেয়ে যান, তারপর তিনি ভিক্ষা নিয়ে ফিরে যেতে পারেন। বৃদ্ধ সন্ন্যাসী রাজার অনুরোধ মেনে নিলেন আর ভোজন করার জন্য বসে পড়লেন। যখন তিনি খাবার খাচ্ছিলেন, তখন তিনি রাজার চোখে মুখে একটি চিন্তার ছাপ স্পষ্ট লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন রাজা নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন। খাবার খাওয়ার পর যখন রাজা আর সন্ন্যাসী একটি ঘরে বসে গল্প করছিলেন, তখনও সন্ন্যাসী লক্ষ্য করেন রাজা কোনো কিছু নিয়ে পুনরায় চিন্তা করছেন। তাই দেখে সন্ন্যাসী থাকতে না পেরে রাজাকে জিজ্ঞাসা করে ফেললেন, কি হয়েছে মহারাজ, আপনাকে খুব চিন্তিত লাগছে। আপনার কোনো অসুবিধা না থাকলে আপনার চিন্তার কারণ আমাকে বলতে পারেন। রাজা তখন বলে, আমার চিন্তা কেবল একটাই, যে আমি আমার 3 পুত্রের মধ্যে কাকে আমার উত্তরাধিকারী বানাবো। আমার কাছে 3 জনই সমান, তাই আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কার হাতে এই সাম্রাজ্য সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। এই কথা শুনে সেই বৃদ্ধ সন্ন্যাসী হাসতে হাসতে রাজাকে বললেন, এই সমস্যার সমাধান খুব সহজেই বের করা যাবে। তারপর সেই সন্ন্যাসী রাজাকে এই সমস্যার থেকে বেরোনোর জন্য একটা উপায় বলে দেয়। রাজাও সেই উপায়টি বেশ ভালো লাগে। তারপর সেই বৃদ্ধ সন্ন্যাসী ফিরে যাওয়ার জন্য রাজার কাছে অনুমতি চায় আর রাজমহল থেকে চলে যায়। তার কিছুদিন পর রাজা একদিন সকালে তার 3 পুত্রকে নিজের কাছে ডাকেন আর 3 জনকেই এক বস্তা করে গম দেন আর বলেন, আমি কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি, ফিরবো কবে ঠিক বলতে পারছি না, হতে পারে বেশ কয়েক মাস সময় লেগে যাবে, কিন্তু যখন আমি ফিরবো তখন তোমরা আমার এই 1 বস্তা গম অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে। মনে রাখবে, গমের একটি দানাও এদিক ওদিক হওয়া চলবে না। এই বলে রাজা চলে গেলেন। পিতা চলে যাওয়ার পর বড় পুত্র তার ভাগের 1 বস্তা গমকে একটি বড় সিন্ধুকে ভরে রেখে দিল আর তাতে একটা তালা ঝুলিয়ে দিল। সেই ভরসার সাথে গমকে সিন্ধুকের মধ্যে রেখে দিল যে পিতা যখন ফিরে আসবে তখন আমি এই গমকে অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে দিতে পারবো। দ্বিতীয় পুত্র ভাবে, গমটি সিন্ধুকের মধ্যে রাখা মূর্খামি হবে, কে জানে পিতা কখন ফিরে আসবে, ততদিন এই গমে তো পোকা হয়ে যেতে পারে, গম নষ্ট হয়ে যেতে পারে। এইসব ভেবে সে রাজমহলের পাশে একটি খালি জায়গায় তার ভাগের গমগুলি ছড়িয়ে দিল। সেই ভরসার সাথে সেখানে গমগুলি ছড়িয়ে দিল যে এর থেকে এইটুকু ফসল তো হয়ে যাবে, যার থেকে 1 বস্তা গম আমি পিতাকে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু সে একজন রাজপুত্র, জীবনে কখনো চাষাবাদ করেনি, চাষের কোনো অভিজ্ঞতাই নেই। তাই সে গমকে কেবল ফাঁকা জায়গায় ছড়িয়ে দিল। তার আগে না সে মাটির উর্বরতা দেখল, চাষ দিল না, জমির আগাছা পরিষ্কার করে মাটিতে ফসল বোনার জন্য তৈরি করল না। সে কেবল ঈশ্বরের ভরসায় গম ছড়িয়ে দিল। সে ভাবল, ঈশ্বর যখন এত ফালতু আগাছাগুলোকে বড় করে তুলেছে, তখন আমার গমের দানাগুলোকে তো অবশ্যই বড় করে তুলবে। এদিকে রাজা ছোট পুত্র ভাবে, গমকে সিন্ধুকে রাখা একদম মূর্খামি হবে, পিতা ফিরে আসতে আসতে গমগুলি নিশ্চিত রূপে নষ্ট হয়ে যাবে। এছাড়া এইভাবে ঈশ্বরের ভরসায় গমগুলোকে ফাঁকা জায়গায় ছড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না, তাতে ঝুঁকি আরও বাড়বে।
তাই সে একটি নির্ণয় নেয় আর প্রথমে এক কৃষকের কাছে যায়। কৃষকের সাহায্যে সে একটি ভালো উর্বর জমির সন্ধান করে। তারপর কৃষককে দিয়ে জমির আগাছা পরিষ্কার করায়, জমিতে চাষ দিয়ে ভালো করে মাটি তৈরি করায়, তারপর সেই মাটিতে গম বুনে ফেলে। এছাড়া সে কৃষকের কথা মতো সময়ে সময়ে জমিতে সার ও জল দিয়ে যায়। বেশ কয়েক মাস পর যখন তাদের পিতা ফিরে আসে, তখন সবার প্রথমে বড় পুত্র সিন্দুক খুলে দেখে তার সব গম খারাপ হয়ে গেছে। পিতা রেগে গিয়ে বলেন, আমি তোমাকে ভালো গম দিয়েছিলাম, যার মধ্যে অসীম সম্ভাবনা ছিল, যেগুলো কিছু মাসে বেড়ে কয়েক গুণ হতে পারত, কিন্তু তুমি সেই জীবিত গমের দানাগুলোকে মাটিতে পরিণত করেছ। তার মধ্যে যে বিকাশের সম্ভাবনা ছিল সেটাকে তুমি নষ্ট করে ফেলেছ। তাই আমি তোমার হাতে এই সাম্রাজ্য তুলে দিতে পারি না। তুমি কিছু বছরের মধ্যে এই রাজ্যটাকেও ধ্বংস করে ফেলবে। তারপর রাজা দ্বিতীয় পুত্রের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, গম কোথায়? দ্বিতীয় পুত্র রাজাকে রাজমহলের পাশে সেই খালি জায়গায় নিয়ে গেল, যেখানে সে গমগুলো ছড়িয়ে দিয়েছিল। কিন্তু সেখানে তো গমের একটা চারাও দেখা যাচ্ছে না, সেখানে কেবল ঝোপঝাড় ও কাটা গাছ ছিল। আসলে গম ছড়িয়ে দেওয়ার পর থেকে সেই রাজকুমার কোনো দিনের জন্য সেখানে আসেননি। রাজা তখন বলে, কোথায় গম? পুত্র বলে, এখানে ছড়িয়ে দিয়েছিলাম, জানি না কি হয়েছে। রাজা বলে, গম বোনার আগে তুমি জমির মাটি তৈরি করেছিলে, জমিতে ফসল বোনার উপযুক্ত বানিয়েছিলে? পুত্র মাথা নিচু করে বলে, না, আসলে আমি ভেবেছিলাম মাটিতে যখন এমনি এমনি এত গাছপালা ও ঘাস বেড়ে ওঠে, কোনো পরিচর্যা না করেও সেগুলো এত বড় হয়ে ওঠে, তখন আমার গমের গাছও বেড়ে উঠবে, আর তার থেকে এক বস্তা গম তো উঠেই যাবে। রাজা তখন বলে, তুমি আমার উত্তরাধিকারী হতে পারবে না, কারণ তুমি এই রাজ্যকে সামলাতে পারবে না। যে মানুষ বীজ বোনার আগে জমির মাটিকে পরীক্ষা করে দেখে না, যে মানুষ ফসল বোনার পর কখনো দেখতে পর্যন্ত যায় না, সেই রাজ্যের কি অবস্থা করবে সেটা আমি এখনই বুঝতে পারছি। তারপর রাজা তার ছোট পুত্রের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, গম কোথায়? ছোট পুত্র তখন রাজাকে একটি জমির কাছে নিয়ে যায়। রাজা সেখানে গিয়ে দেখে তিনি যতটা গম তার পুত্রকে দিয়েছিলেন তা কয়েক গুণ বেড়ে উঠেছে, সমস্ত জমি ফসলে ভরে উঠেছে। রাজা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে উঠল। তার সামনে ছিল ফসলে ভরা এক সবুজ জমি, বাতাস যার সুগন্ধকে বয়ে নিয়ে যাচ্ছিল, সূর্যের রশ্মি যার উপর পরে চকচক করছিল। সেই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন শান্ত হয়ে উঠেছিল। সুন্দর ফসল দেখে রাজা খুব খুশি হলেন আর আনন্দের সাথে তার ছোট পুত্রকে বললেন, তুমি হলে আমার যোগ্য উত্তরাধিকারী, তুমি হলে এই রাজ্যের যোগ্য রাজা। এই বলে তিনি তার রাজ্য ছোট পুত্রের হাতে তুলে দিলেন। তো বন্ধুরা, যেমন এই গল্পটিতে তিনটি রাজপুত্রকে সমান সমান গম দেওয়া হয়েছিল, তেমনি আমাদেরকেও সমান সমান সময় দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কখনো এটা জানার চেষ্টা করি না যে নিজের সময় সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার কী করে করতে হয়। ঠিক সেই প্রথম রাজকুমারের মতো যে বোঝার চেষ্টাই করেনি যে গমের মধ্যে থাকা সম্ভাবনাকে কিভাবে বৃদ্ধি করতে হবে, কিভাবে তাকে অক্ষত রাখতে হবে, তেমনি আমরাও আমাদের সময়কে সঠিক কাজে ব্যবহার না করে নানান খারাপ কাজে ব্যবহার করে থাকি আর নিজের মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে ফেলি, নষ্ট করে ফেলি। ঠিক সেই সিন্ধুকে রাখা গমের মতো কিছু মানুষ দ্বিতীয় রাজকুমারের মতো হয়, যারা সময় আর সুযোগের গুরুত্বকে বুঝতে তো পারে, কিন্তু কখনো সম্পূর্ণ চেষ্টার সাথে নিজের কর্ম করে উঠতে পারে না। তাদের চেষ্টা সবসময় অসম্পূর্ণ থেকে যায়, নিজের অলসতা, ব্যর্থতার ভয় আর নিজের কাজকে নিয়ে গড়িমসি করার মতো অভ্যাসের জন্য তারা নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে কখনো চেষ্টা করতে পারে না। ফলে তারা সারা জীবনে অসফল হয়েই রয়ে যায়। তারা এই সব কিছু বুঝতে পারলেও কখনো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চায় না। কেবল হাতে গোনা কিছু মানুষই থাকে যারা সেই তৃতীয় রাজপুত্রের মতো সমস্ত সুযোগ ও সময় সঠিক ব্যবহার করে থাকে। এরা কর্মযোগী হয়ে থাকে, এরা কেবল নিজের কর্মে মনোযোগ দিয়ে থাকে। এদের মনে কোনো ভয় ও সংশয় দীর্ঘ সময় পর্যন্ত বাসা বাঁধতে পারে না। এরা জন্মের সময় যা পেয়ে থাকে সেটাকে মৃত্যুর আগে কয়েক গুণ বাড়িয়ে এই সংসারে পুনরায় ফিরিয়ে দেয়। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেককে সময় ও সুযোগের সৎ ব্যবহার করা শিখতে হবে, যাতে আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনতে পারি, তাকে কাজে লাগাতে পারি। যে গুণ আমরা জন্মসূত্রে পেয়েছি সেটাকে মৃত্যুর আগে যেন বহুগুণ বৃদ্ধি করতে পারি, নিজেকে সফল করে তুলতে পারি, নিজেকে একটি উদাহরণরূপে গড়ে তুলতে পারি, যাতে নিজের আর পরিবারের লোকজনের জীবনকে আরও উন্নত তৈরি করতে পারি। তো বন্ধুরা,
আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।